সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বিশেষ করে নিয়মিত আয়োজন, যেটি আমাদের অনলাইন জ্যোতিষ শিক্ষা। তো অনলাইন জ্যোতিষ শিক্ষা যদিও দেওয়া যায় না, অনলাইন জ্যোতিষ আলোচনা দিতে হতো। বিষয় প্রশ্নোত্তরে জ্যোতিষ আলোচনা দিয়েছি আমি। তো আজকের বিষয় হচ্ছে 22শে মে 2026। 22 তারিখ মানে রাহু, আর হচ্ছে 5 মাস মানে তো বুধ আমরা জানি, আর 2026 মানে রবি, সব মিলিয়ে হচ্ছে আবার সেই রবি। আর শুক্রবার ক্লাস হচ্ছে সব মিলে 7 এবং সকাল 8টায়। তো আমি একটি ছক এঁকেছি। বিশেষ করে আপনারা জানেন যে আমি ছকে একটু নতুন কিছু না থাকলে সেই ছকটি কিন্তু আঁকি না। তো এটি ওই অনলাইন পরামর্শের একটি ছক। সেটি হচ্ছে লগ্নটা মিথুন, কর্কটে হচ্ছে রাহু, 9 নম্বর নক্ষত্রে আছে। 9 নম্বর অর্থাৎ অশ্লেষা বুধের নক্ষত্রে রাহু অবস্থান করছে। মঙ্গল কিনা চতুর্থে মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, কিন্তু সে 14 নম্বর মঙ্গলের নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি 15 নম্বর নক্ষত্রে, 15 নম্বর বলতে সাথী অর্থাৎ রাহুর নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে। আর শুক্র কিনা বৃহস্পতির নক্ষত্রে। তাহলে শুক্র গেল বৃহস্পতির নক্ষত্রে, আর রাহু গেল ওই বৃহস্পতি গেল রাহুর নক্ষত্রে। আর রবি বুধের বুধাদিত্য যোগ হয়েছে, কিন্তু ষষ্ঠে বুধাদিত্য যোগ। তো ষষ্ঠে বুধাদিত্য যোগ রবি আছে 17 নম্বর, অর্থাৎ যেহেতু অনুরাধা অর্থাৎ শনির নক্ষত্রে রবি, তাহলে শনি দ্বারা সে অবশ্যই পীড়িত হয়েছে। আর বুধ হচ্ছে 18 নম্বর নক্ষত্র, যেটি জ্যেষ্ঠা, অর্থাৎ বুধের নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। আর শনি ধনু রাশিতে, শনি 19 নম্বর এবং চন্দ্র 19 নম্বর, যেটি মূলা, কেতুর নক্ষত্রে চন্দ্র এবং শনি অবস্থান করছে। সে কেতুর দশা নিয়ে জন্মগ্রহণ করছে, এটা তো আমরা জানি। আর কেতু হচ্ছে অষ্টমে, অষ্টমে কেতু দুর্যোগের স্থানে বসে আছে, সে 23 নম্বর মঙ্গলের নক্ষত্রে। তাহলে এই প্ল্যানেট অনুযায়ী আমরা একটু বিশ্লেষণ করব, যেহেতু আমরা এখন প্রত্যেকেই জ্যোতিষ হয়ে গেছি বা হচ্ছি অল্প কিছুদিনের মধ্যে। তো আপনাদের কাছ থেকে আমার আলোচনা আজকে, যেহেতু প্রশ্নোত্তরে জ্যোতিষ আলোচনা, তো এই প্ল্যানেটটি অবশ্যই কালসর্পদোষ, এটা তো আপনারা বলবেন যে লগ্ন ভঙ্গ কালসর্পদোষ হয়েছে এবং ধনভাবস্থ রাহু আর অষ্টমী কেতু নিয়ে। তো এই প্ল্যানেটের মানুষটি আসলে কেমন হবে, মানুষটির প্রথম থেকে বয়স কত হবে তা তো জন্ম তারিখ নেই। আচ্ছা, যাই হোক, যে তার শিক্ষাগত দিক কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেন থাকবে, কেন শিক্ষা হবে, কোন বিষয়ে শিক্ষা হবে, তারপর ধরেন কোন দিকে কর্ম হবে, কর্ম করবে নাকি ব্যবসা করবে নাকি বাবার ধন সম্পদে চলবে, এইরকম ইত্যাদি ইত্যাদি একটা জীবনের যে ধরনের সাধারণ পরামর্শ নেওয়া যায়, সেই অনুযায়ী পরামর্শ সর্বপ্রথম এখানে দেবেন তিনি হচ্ছেন বিষ্ণু মহন্ত বাবু সর্বপ্রথম। চারটা একটু আমি হ্যাঁ, যদি লিখে নিন, খাতায় লিখলে সবাই ভালো লিখে হয়, নিন। আসলে খুব একটা বুঝতে পারছেন না। বিষ্ণু মহন্ত বাবুর পরে প্রস্তুত থাকবেন সুদীপ্ত সাহা। তারপরে প্রস্তুত থাকবেন আমরা চয়ন রায়, মৌলভীবাজার, ওনার কাছ থেকে আমরা কোনোদিন কোনো কথা শুনতে পাইনি, আজকে শুনবো 3 নম্বরে। তারপরে শুনবো আমাদের সেই মানে গভীর জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, আমাদের বলতেই হবে, তিনি হচ্ছে বিপ্লব কে মণ্ডল। আহ, উনি প্রস্তুত থাকবেন, ওনার কাছ থেকে শুনবো। তারপরে হচ্ছে আমাদের ম্যাডামদের কাছ থেকে, এমনকি সবার এখানে বলতেই হবে। সেই অনুযায়ী সবাই প্রস্তুত থাকবেন। নতুন রহস্য কিন্তু আমাদের বের করতে হবে যে এই প্ল্যানেটের মধ্যে কি ধরনের রহস্য থাকতে পারে। এমনকি প্রতিকার পদ্ধতি শুনবো আমরা রত্নবাহু বলরাম দাস মহোদয়ের কাছ থেকে।
আর এই বৃহস্পতি আর শুক্র কি কি নক্ষত্র নাকি স্যার? মানে বৃহস্পতি এটা 15 নাম্বার, ল- শুক্র হচ্ছে 16 নক্ষত্রের নাম্বার জন্য। নক্ষত্রে আছে। একজনে বলা শুরু করুন, একেবারে নিরাশ যাচ্ছে কিন্তু আমাদের। স্যার আমার বলেন। একটা প্রশ্ন স্যার। স্যার এই এই জাতকের কোনো ফ্যামিলির কেউ কি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত স্যার? এটা হবে কিনা সেটি তো গবেষণার মাধ্যমে বের করতে হবে। বের করে আমাদের দেখতে হবে যে আদৌ হবে কিনা। যদি হয় তাহলে বলতে হবে হবে। কি হলো? বলা শুরু না করলে এটা কি হলো তাহলে? হ্যাঁ হুম। স্যার, বলা শুরু করছি, হয়ে গেছে আমার লেখা। স্যার এখানে লগ্ন আসছে হচ্ছে হলো মিথুন লগ্ন। ঠিক আছে, মিথুন লগ্ন যেহেতু আসছে এখানে, লগ্ন সাপেক্ষে হচ্ছে হলো যে গ্রহ আসছে সেই লগ্ন সাপেক্ষে আসছে হচ্ছে হলো রবি মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে হলো পাপক গ্রহ আসছে। রবি মঙ্গল পাপক গ্রহ, রবি মঙ্গল বৃহস্পতি যেহেতু পাপক গ্রহ, শুক্র আছে একমাত্র শুভ গ্রহ আছে এখানে। আর শনি ও বৃহস্পতি যোগকারক গ্রহ, মানে যোগকারক হয় না, যেটি একসঙ্গে বসে থাকে এই লগ্ন অনুযায়ী। তো এখানে রবি মঙ্গল আর বৃহস্পতি পাপক গ্রহ হলে রবি এখানে বসে আছেন ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে বসে আছেন কত নম্বর ভাবে? তৃতীয় ভাবে মালিক হয়। তো ষষ্ঠ ভাবে যখন যেহেতু তিনি বসে আছেন এখানে, দৃষ্টি এখানে আছে 1 2 3 4, রাহু দেবের দৃষ্টি আছে না এখানে? 1 2 3 4 5 সঠিক 6 সঠিক 7 রাহু 8, না রাহু দেবের দৃষ্টি নবম নেই, হ্যাঁ। দৃষ্টি আছে। হ্যাঁ, নবম দৃষ্টি আছে এখানে। তো নবম দৃষ্টি এখানে যেহেতু আছে, তো এখানে তার ইচ্ছা শক্তি যেটা আছে, ইচ্ছা শক্তির মধ্যে এবং ভাই বোনের সম্পর্কের মধ্যে একটু মানে ভ্রম থাকতে পারে। কিন্তু এখানে রবি হচ্ছে হলো 8 নম্বর নক্ষত্র, মানে 8 নম্বর নক্ষত্র শনিদেবের নক্ষত্র বসে আছে। তো এখানে ভাই বোন যে আছে একটু ভাই বোনের যে ভাই বোনের দিক থেকে একটু তার সম্পর্কের মধ্যে একটু সমস্যা থাকতে পারে এখানে। যেমন হচ্ছে হলো থাকতে পারে, ভ্রমতা থাকতে পারে একটু, থাকতে পারে। কিন্তু এখানে তার ভাই বোন একটু বুদ্ধিমান হবেন, কারণ রবির সঙ্গে বসে আছেন। কিন্তু এখানে রবি বুধ মিলে যে যোগটা তৈরি হচ্ছিল কি বলে বৈতাদিত্য যোগ, এটাও খর্ব হয়ে গেল এখানে থেকে। তো এখানে কিছুটা সমস্যা তার থাকতে পারে এখানে। তৃতীয় ভাবের মালিক যেহেতু এখানে চলে আসছে, মানে ষষ্ঠ ভাবে চলে আসছে। আবার এখানে মঙ্গল চতুর্থে বসে আছেন, এখানে বসে আছেন, বসে থেকে তার মঙ্গল দোষ সৃষ্টি করেছেন। আপনি যেটা বলেন কল সর্প দোষও আছেন এখানে। আহ এখানে রবি মঙ্গল বসে আছেন হচ্ছেন হলো কততম ঘরের মালিক? মঙ্গল এখানে বসে আছেন হলো অষ্টম, মানে ষষ্ঠ ভাবে মালিক হয়ে তিনি চতুর্থে বসে আছেন। প্লাস এখানে বসে আছেন হচ্ছে হলো আহ এখানে ইনকাম ভাবে মালিক, 11তম আয় লাভে ভাবে মালিক হয়ে এখানে চতুর্থ ভাবে বসে আছেন। 4 একে 5, মানে বুধের নক্ষত্রে বসে আছেন। তো এখানে বলা যায় যে এখানে বলা যায় যে তার ইনকামটা যে আছে, ঠিক আছে, তার ইনকাম এখানে আহ, উম, মায়ের মায়ের যদি অনুসরণ করেন, মানে মায়ের থেকে কিছু সাহায্য নিয়ে উনি ইনকাম করতে পারেন। কিন্তু এখানে তার সঙ্গে তার যে মায়ের সঙ্গে যে সম্পর্কটা একটু খারাপ থাকতে পারে এখানে, কারণ এখানে চতুর্থ ভাবে যেহেতু মঙ্গলদেব বসে আছেন। আর দৃষ্টি কার কার আছেন এখানে? দৃষ্টি আছে হচ্ছে হলো মঙ্গলের পরে শনির দৃষ্টি আছে শুধুমাত্র। আচ্ছা, একমাত্র শনিদেবের দৃষ্টি, তো শনিদেব এখানে বসে আছেন হলো শনি সপ্তমে কততম থেকে তার ঘরে? 10ম দৃষ্টি পড়েছে আরেকটা দশ, মঙ্গলের পরে।
দশম দৃষ্টি। তো এইখানে এইখানে এই বলা যায় যে শনিদেবের উপর যখন দৃষ্টি পড়েছে এখানে মঙ্গল চতুর্থ ভাবে বসে থাকলে সপ্তম থেকে দৃষ্টি দিয়েছেন, এখানে সপ্তমে থেকে চন্দ্রের সঙ্গে বসে দৃষ্টি দিয়েছে। এখানে দেখুন বীজযোগ সৃষ্টি হয়েছে, চন্দ্র এবং শনিদেব বসে এখানে বীজযোগ সৃষ্টি হয়েছে সপ্তম ভাবে। এখানে এখানে এটাও বলা যায় যে নবম, হ্যাঁ এখানে এখানে একটা জিনিস আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে হলো এখানে নবম সপ্তম প্রতি পঞ্চম একদিক থেকে বসে আছে। এটা একদিক থেকে বলা যায় যে তার প্রেম বিবাহ যোগ সৃষ্টি হয়েছে, এখানে প্রেম বিবাহ যোগ বলা যায়। কিন্তু শনিদেব এখানে সপ্তমে বসে থাকে, এখানে ম্যারেজ লাইফে একটু সমস্যা সৃষ্টি করবে, বিয়েটা তার একটু দেরিতে হতে পারে, এটা বলা যায়। ঠিক আছে, তার যে বিবাহ যে স্ত্রী হবে, ঠিক আছে, উনি সপ্তম প্রতি বৃহস্পতি হয়, একটু ধার্মিক হবেন, শিক্ষিত হবেন, বুদ্ধিমান হবেন, এটা বলা যায়। শুক্র সঙ্গে বসে আছেন, তাই এটাও বলা যায় যে তার স্ত্রী হবে একটু মডার্ন হবেন, একটু হচ্ছে হলো বিলাসীও হতে পারেন, কিন্তু শিক্ষিত হবেন, সঙ্গে একটু জ্ঞানী হবেন, বুদ্ধিমানও হবেন। কিন্তু সপ্তমে শনিদেব থাকার কারণে এটাও বলা যায় যে তার স্ত্রী যে হবেন একটু একটু ডিসিপ্লিনড হবেন। ঠিক আছে, হয়তো হয়তো একটু বয়সে বড় হতে পারেন, অথবা দেখতে একটু বয়সে বড় হতে পারেন, দেখতে বয়সে বড় দেখতে হতে পারে এরকম। তার সাথে চন্দ্রদেব এখানে সপ্তমে বসে থাকলে তার স্ত্রী একটু দেখতে সুন্দর হতে পারে, সৃজনশীলতা তার মধ্যে থাকতে পারে। কিন্তু এখানে বীজযোগ সৃষ্টি হওয়ার কারণে দাম্পত্য জীবনে একটু হ্যাঁ অশান্তি থাকতে পারে, চন্দ্র এবং শনিদেব একসঙ্গে বসে থাকার কারণে। কেতুদেব এখানে বসে আছেন অষ্টমে। তো অষ্টমে বসে থাকলে কেতুদেব একটু গুপ্তবিদ্যা দেয়। তাছাড়া অষ্টমে কেতুদেব বসে থাকলে উপর থেকে পড়ে যাওয়া বা উপর থেকে পতন এই ধরনের সমস্যা দেয়। তাছাড়া এখান থেকে তাকে আরো বিষাক্ত জিনিসের থেকে দূরে থাকতে হবে, যেমন হচ্ছে হলো সাপের কামড়, কুকুরে কামড়, এসব দিক থেকে তাকে বেঁচে থাকতে হবে অষ্টমে কেতুদেব বসে থাকার কারণে, এটাও বলা যায়। পঞ্চমে দেখুন বসে আছেন হচ্ছে হলো শুক্র এবং বৃহস্পতি। বৃহস্পতি বসে আছেন হচ্ছে হলো 15 নম্বর নক্ষত্রে, আর হচ্ছে হলো কর্তব্য ভাবে মালিক, সপ্তম ভাবে মালিক তো বললামই। আর তার সাথে বসে আছেন এখানে দশম পতি হয়ে পদ্মে পাবে। তা এখানে বলা যায় যে তিনি এখানে তিনি যে শিক্ষা গ্রহণ করবেন আর কি, ঠিক আছে, তিনি যে শিক্ষা গ্রহণ করবেন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তিনি তার কেরিয়ার এটাকে বানাতে পারেন, এটা বলা যায়। শিক্ষাকে কাজে লেগে কেরিয়ার একটা তিনি বানাতে পারবেন। এখানে শুক্র বসে আছে, এখানে বসে আছেন হচ্ছে হলো দ্বাদশপতি হয়ে। দ্বাদশপতি হয়ে বসে আছেন, সঙ্গে বসে আছেন কত, এখানে কোথায় সাত, নিজেরই তো ঘরে বসে আছেন, পঞ্চমী বসে নিজের রাশিতে বসে আছেন দ্বাদশ ভাবের মালিক। এটা এখানে বলা যায় যে ব্যক্তি শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন তার দশায়, অথবা শিক্ষার জন্য খরচা হতে পারে। এখানে সপ্তম পতি বসে থাকার কারণে তার স্ত্রীর কারণেও খরচা হতে পারে বিভিন্ন ধরনের, এটা বলা যায়। আর এখানে রাহুদেব বসে আছেন দ্বিতীয় ভাবে, তার এখানে দ্বিতীয় ভাবে বসে থাকার কারণে এখানে স্যার এটাও বলা যায় যে তার পিতৃদোষ সম্বন্ধ কিছু সমস্যা থাকতে পারে, যেহেতু দ্বিতীয় রাহুদেব বসে আছেন। আর দ্বিতীয় ভাব হলো পরিবারের ঘর, রাহুদেব দ্বিতীয় ভাবে বসে থাকার কারণে পিতৃদোষ একটা সম্ভাবনা তৈরি পড়েছে এখানে। আর দ্বিতীয় ভাবে বসে থাকার কারণে ব্যক্তির হচ্ছে হলো ব্যাংক ব্যালেন্স যেটা আছে সেটা আপ ডাউন হতে থাকবে, এটা বলা যায়। আচ্ছা, সুন্দর। এখানে আমার আর কয়েকটি প্রশ্নের একটু তাছাড়া উত্তর এখানে দিন। ধরেন এখানে বিদ্যাভাবে হ্যাঁ সপ্তম দশমপতি বৃহস্পতি বসে আছে শুক্রযুক্ত হয়ে। বৃহস্পতি হচ্ছে এই লগ্ন সাপেক্ষে পাপ, আর হচ্ছে শুক্র এই লগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ। তাহলে এখানে বৃহস্পতির পাওয়ার বেশি না শুক্রের পাওয়ার বেশি? স্যার এখানে শুক্রেরই পাওয়ার বেশি বলা যায়, নিজের ভাবে বসে আছেন এবং লগ্ন হ্যাঁ, সাপেক্ষে শুভ শুভ গ্রহ গ্রহ আছে, রয়েছে। শুক্রের পাওয়ার বেশি, তাহলে বৃহস্পতি খর্ব হয়েছে। তাহলে ওনার যে প্রবৃত্তির জায়গা সপ্তম জায়গা এবং দশম জায়গা, তাহলে এই সপ্তম এবং দশম জায়গা দুর্বল হলো না? দুর্বল হয়েছে, হ্যাঁ এটা তাহলে বলা তার যায়। ইফেক্টটা কি তার বাবা মায়ের উপর এসে পড়তে পারে? পড়তে পারে তো? হুম হুম সঠিক তো নাকি? হ্যাঁ মানে তার সংসার হ্যাঁ জীবনে স্যার বলা যায়, এখানে প্রবৃদ্ধি এখানে হবে না, সপ্তম এবং সেই প্রবৃদ্ধি বা তার কর্মজীবনে প্রবৃদ্ধি হবে না, যে কারণে তার প্রভাবটা বাবার পরে এসে বা মায়ের উপরে এসে পড়তে পারে। এবং সপ্তমে কিনা, কিন্তু স্যার এখানে দেখুন সপ্তমে, বৃহস্পতি দৃষ্টিও আছে কিন্তু হ্যাঁ নবম ভাবে, বৃহস্পতি, নবম ভাবে হ্যাঁ সে দৃষ্টি তো আছে, পাপ গ্রহ, বন্ধন দৃষ্টি। নবম ভাবে সে ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে। ভাগ্যপতি কিনা এই লগ্নের ভাগ্য অষ্টম এবং নবম পতি শনি তো আর ধরেন সপ্তমে বসে আছে চন্দ্রযুক্ত হয়ে বীজযুক্ত হয়ে, ওখানে তো আর এমন কিছু দেয় নেই ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে পাপ। বৃহস্পতি সে কত আর ভালো কিছু করবে। কিন্তু আয়ভাবে ধরেন শুক্র দৃষ্টি দিয়েছে, আর মঙ্গল, সে মঙ্গল স্বয়ং মঙ্গলের নক্ষত্রে আছে, তাহলে এখানে মঙ্গলকেও সে এমন কিছু করতে পারেনি, আর সে মঙ্গল ষষ্ঠ এবং আয়পতি, সে তো পাপ। তাহলে আমার যে প্রশ্ন জাগছে, এই যে শনি
চন্দ্রযুক্ত হয়ে বীজযোগ তৈরি করেছে। আপনি যে কথা বলেছেন, এই শনি হচ্ছে দশম দৃষ্টি দিয়েছে মঙ্গলকে। তাহলে মঙ্গলের নক্ষত্র থেকে ষষ্ঠ আয়পতি যে পাপ, এই পাপ ফল কি কমিয়েছে না বাড়িয়েছে? তার যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষটা কমেছে না বেড়েছে? এখানে মাঙ্গলিক দোষটা স্যার পাপগ্রহ দৃষ্টি দিলে তো এখানে কমই হয় বলা যায়। একটু নৈসর্গিক পাপগ্রহ দৃষ্টি দিয়েছে, কিন্তু এই লগ্ন সাপেক্ষে কোনো পাপগ্রহ তো দৃষ্টি দেয়নি। হ্যাঁ, এমনকি সেই দৃষ্টি নৈসর্গিক দেয় পাপ শুভ গ্রহের গ্রহের উপর তো মঙ্গল তো নৈসর্গিক পাপ গ্রহ, সেই মঙ্গলও তো আবার শনিকে দৃষ্টি দিয়েছে। মানে শনি যেমন মঙ্গলকে দশম দৃষ্টি দিয়েছে, মঙ্গলও তো শনির উপরে চতুর্থ দৃষ্টি দিয়েছে, এমনকি রাশির উপরেও দিয়েছে। হুম তাহলে রাশিটা হচ্ছে ধনু। হুম এখানে দুজনে বলবান আছে স্যার, এই দুজনে বলবান আছে বলা যায়, কিন্তু এখানে কেউ কারো ক্ষতি করবে না, শুভ একটা বলা যায়। যেহেতু শনি আর মঙ্গলের দৃষ্টি একের উপরে উপরে এইবার পড়েছে। তৃতীয় পতি রবি, সে কিনা তৃতীয় পতি রবি রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে তৃতীয় ভাবে, সেই রবি ষষ্ঠ ভাবে পড়েছে, ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করছে রবি। তাহলে সে শনির নক্ষত্রে, তাহলে রবিটা ওখানে আহ একেতে সে পাপ গ্রহ, সেই পাপটা বেড়েছে না কমেছে? তো এখানে পাপটা কমেছে বলা যায়। কিভাবে কমেছে? একটু মিউট করুন, কার ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, কিভাবে কমলো? স্যার এক তো তিনি শনিদেবের নক্ষত্রে বসে আছেন, তার মধ্যে রাহুদেব দৃষ্টি তার উপর পড়েছে। আচ্ছা, শনির নক্ষত্রে রবি বসে থাকার কারণে রবি দুর্বল হয়েছে, মানে রবির পাপস্থতা কমেছে। যখন পাপস্থতা কমেছে তখন ষষ্ঠে হুম প্রতিযোগিতার জায়গা, সেটি তার জায়গাটা একটু ইনফ্লুয়েন্স হয়েছে বুধযুক্ত থাকার কারণে। কিন্তু মঙ্গলের গৃহে পাপ গৃহে থাকার কারণে তার নিজস্ব গোয়ার্তুমি বা রাগজেদ এগুলো থাকলে থাকতে পারে, রবির ধৈর্য কমিয়ে দিতে পারে, এমনকি সাহসীও কমিয়ে দিতে পারে, পরাক্রমী কমিয়ে দিতে পারে। তো এটা এমন কিছু হতে পারে না, তাই তো নাকি? এইবার হচ্ছে একটি কথা নোট করে নেন সবাই, যে কালসর্প দোষ যদি থাকে, বিশেষ করে এটি তো কালসর্প দোষ, কুলিক কালসর্প দোষ হয়েছে, লগ্নের ধনভাবস্থ রাহু আর অষ্টমে রাহু, অষ্টমে কেতু, কালসর্প দোষ হয়েছে, কিন্তু সেটি বিশেষ করে লগ্ন ভঙ্গ কালসর্প দোষ হয়েছে। তথাপিও কালসর্প দোষ, এটা কালসর্প দোষের বাইরে নয়। তো সেই যে কালসর্প দোষ হলো, তো এই কালসর্প দোষের প্রভাবটা বেশি নাকি এখানে মাঙ্গলিক দোষের প্রভাবটা বেশি? কালসর্প দোষটাই একটু বেশি বলা মানে যায় কেন এখানে। বেশি দেখেন, সবাই একটু বুঝে নেবেন যে কালের দোষ বা কাল কিনা, কাল থেকে মহাকাল, আর মহাকাল থেকে যদি আর কোনো কাল থাকে তাহলে সেই কালগুলো হচ্ছে কাল। কাল তো কাল বেলা, আবার বেলা, বা কুলিক বেলা, কুলিক রাত্রি, মানে কাল এটা একটা কালো সময়, কালো অধ্যায়। তো সেই কালো অধ্যায়ের মধ্যে মাঙ্গলিকটা দোষ, মানে মাঙ্গলিক অনুষ্ঠান, যেটি কালো অধ্যায়ের মধ্যে হয় না। তো এই কালসর্প দোষের মধ্যে মাঙ্গলিক দোষ আর টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না। মানে মাঙ্গলিক দোষ তখন আর দোষযুক্ত আর থাকে না, বা মাঙ্গলিক যোগ আর হয় না। কারণ কালই তো নিষেধ করছে, তুমি তোমার মাঙ্গলিক ক্রিয়াকর্মাদি করতে নিষেধ করছে। তাহলে মাঙ্গলিক ক্রিয়াকর্মের কথা এখানে আর না উঠলেও চলে, যে এই মাঙ্গলিক দোষ খুব একটা ক্ষতি সাধন করতে পারবে না। মঙ্গল যদিও মঙ্গলের নক্ষত্রে রয়েছে, কিন্তু শনি দৃষ্ট হওয়ার কারণে, শনি যেহেতু অষ্টমপতি মানে ঘোর মারকপতি, সেই মারকপতি এবং ভাগ্যপতি, সে বৃহস্পতির গৃহগত হয়ে কেতুর নক্ষত্রে, ষড়যন্ত্রের নক্ষত্রে থেকে শনি নিজেই কিনা ষড়যন্ত্রে পড়ে মঙ্গলকে দৃষ্টি দেওয়ার কারণে মাঙ্গলিক দোষটা এখানে আর উজ্জ্ব নয়, উজ্জ্ব হচ্ছে কালসর্প দোষটা। তাহলে এই কালসর্প দোষে মানুষটি এখন কি হবে, এটির উত্তর চাই। না এটাকে না, কি বলছেন স্যার নাকি? এই কালসর্প দোষটায় তাহলে মানুষটির কি কি ক্ষতি হতে পারে? স্যার কালসর্প দোষ মানে তো স্যার সমস্ত দিক থেকে সমস্যা, যেটা আমি জানি আর কি। সমস্ত দিক থেকে সমস্যা সৃষ্টি করে, বিবাহের সমস্যা সৃষ্টি করবে, বাড়িতে অশান্তি সৃষ্টি করবে, তারপরে প্রেম প্রণয়ের সমস্যা সৃষ্টি করবে,
তারপরে তিনি যদি কোনো ঝামেলা পড়েন সেখান থেকে উদ্ধারে সে সমস্যা সৃষ্টি করবে, কেরিয়ার লাইফে সমস্যা সৃষ্টি করবে, খরচাকে বৃদ্ধি বাড়াবে, মানে খরচা বৃদ্ধি করাবে, এই সমস্ত ধরনের সমস্যা তার জীবনে লেগেই থাকবে। কালসর্পদোষের এই জিনিসগুলো বলা যায়, কিন্তু বিশেষভাবে যদি বলা যায় আমরা যেটা শিখেছি এখানে, রাহুদেব এখানে দ্বিতীয় ভাবে বসে আছেন এবং কেতুদেব বসে আছেন এখানে হলো নবম ভাবে। কোন নক্ষত্রে বসে আছেন? রাহুদেব বসে আছেন 9 নম্বর নক্ষত্রে এবং কেতুদেব বসে আছেন এখানে কত নম্বর নক্ষত্রে আমরা দেখলাম? 23 নম্বর নক্ষত্রে, 3 আর 2 5, মানে মঙ্গলের নক্ষত্রে বসে আছেন। তো এখানে বিশেষ করে এখানে দ্বিতীয় ভাবে 9 নম্বর নক্ষত্রে, 9 নম্বর নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, মানে বুধের নক্ষত্রে বসে আছেন। তো বুধের নক্ষত্র এখানে বসে থাকার কারণে বুধ এখানে কত নম্বর ভাবে মানে চতুর্থ ভাবের মালিক এবং হলো লগ্ন ভাবের মালিক। তো ব্যক্তির লগ্নের সমস্যা সৃষ্টি হয়ে গেল এবং এখানে চতুর্থ সমস্যা সৃষ্টি হয়ে গেল। তো বিশেষভাবে এখানে বলা যায় যে তার মায়ের সঙ্গে সম্পর্ক অতিরিক্ত খারাপ থাকবে এবং মায়ের রোগ ব্যাধি এগুলো লেগেই থাকবে, এটা বলা যায়। দ্বিতীয়ভাবে রাহুদেব বসে আছেন, তার মানে তার ব্যাংক ব্যালেন্স যেটা আছে এটা একটু একদমই ডাউন থাকতে পারে বলা যায়। কেতুদেব এখানে বসে আছেন, অষ্টমে বসে আছেন, তা বিভিন্ন ধরনের তাকে আকস্মিক দুর্ঘটনার সঙ্গে লেগেই থাকবে তার জীবনে, এটা বলা যায়। যেমন বিভিন্ন ধরনের হলো বিষাক্ত জিনিসের উপর ভয় বিশেষ করে থাকতে পারে, যেমন সাপের কামড়, কুকুরের কামড়, যেটা তখন আমি বললাম উপর থেকে নিচে পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা। তাছাড়া হলো গুপ্ত শত্রু তার জীবনে লেগে থাকতে পারে, এটা বলা যায়। এই ধরনের আকস্মিক সমস্যা তার জীবনে লেগে থাকবে। এখানে কেতুদেব বসে আছেন অষ্টম ভাবে, কেতুদেবের ব্যাপারে তো বললাম। কেতুদেব কত নম্বর নক্ষত্রে বসে আছেন? কেতুদেব বসে আছেন হলো 23 নম্বর নক্ষত্র, 3 2 5, মানে ধনিষ্ঠ নক্ষত্র, মঙ্গল নক্ষত্রে। তো মঙ্গলের যে ভাবের মালিক সেই ভাবে এফেক্ট করবে এখানে। মঙ্গলদেব এখানে হলো ষষ্ঠ ভাবের মালিক এবং হলো ইনকাম ভাবে মালিক। তো এখানে 11 নম্বর মানে বড় ভাই বোনের জীবনে সমস্যা থাকতে পারে, তাদের জীবনে বিভিন্ন ধরনের আকস্মিক সমস্যা থাকতে পারে বলা যায়। এখানে যে ষষ্ঠ ভাবে পড়েছে, ষষ্ঠ প্রতি মঙ্গলদেব হওয়া, এখানে বলা যায় ষষ্ঠ ভাবে যে রোগ, ঋণ, শত্রু এই জিনিসগুলো মানে বৃদ্ধি পাবে। তারপরে হলো শত্রু থেকে যেগুলো হলো তার এই ধরনের জিনিস হচ্ছে থানা, পুলিশ, কোর্ট কাছারির দিকে মানে এগোতে পারে, অগ্রসর হতে পারে। তাছাড়াও এই ব্যক্তির মধ্যে নেশা করার বিষয় ব্যাপারটা একটু থাকতে পারে, ঠিক আছে। নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি আছে, রোগগ্রস্ত তো আমি বললামই। এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে বিশেষ করে দেখা যায়। তাছাড়া এখানে রাহুদেবের দৃষ্টি যে ভাবে আছে সেই ভাবগুলোকে বৃদ্ধি খুব করবে। সুন্দর। আমরা একটু অন্যদিকে চলে দশম ভাবে যাই। দৃষ্টি আমরা আছে, এবার একটু যাব দশম দৃষ্টি সুদীপ্ত আছে। সাহা তার কাছে। উনি বলবেন যে আমরা জানি যে কালসর্প দোষের প্রভাবটা অনেকটা কমায় দুটি গ্রহ, সেটি হচ্ছে বৃহস্পতি আর শুক্র। এই আমি লিখেই দিলাম। তো বৃহস্পতি শুক্র এখানে কি কোনোভাবে কালসর্প দোষের উপর প্রভাব কমাতে কোনোভাবে সহযোগিতা করেছে কি করেনি? নমস্কার। নমস্কার স্যার। 16। আচ্ছা স্যার, আজকের যে জন্ম ছকটা এটা স্যার সত্যিকার ইন্টারেস্টিং, অনেকগুলা টপিক এখানে আলোচনা করার মতো। তো সর্বপ্রথম হচ্ছে স্যার জাতকের মিথুন লগ্নের, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে কাল সর্পদোষ আছে এবং কুলিক কাল সর্পদোষ, যেহেতু লগ্নের দ্বিতীয় ভাবে রাহু। তো প্রথমত এই কাল সর্পদোষ যাদের হয়, কুলিক কাল সর্পদোষ যেহেতু দ্বিতীয় ভাবে, তো স্বাভাবিকভাবে ধনভাবটা কিন্তু সব থেকে বেশি এফেক্টেড থাকে। কালসর্পদোষের আরো অনেক এফেক্টই পায়, কিন্তু এই কালসর্পদোষের ক্ষেত্রে ব্যক্তি ধনভাবে সবসময় তাকে বিভিন্ন রকম ভাবে বাধাগ্রস্ত হতে হয় এবং ক্ষতিগ্রস্ত হতে হয়। তো এই কালসর্পদোষের ক্ষেত্রে আমরা যেটা জানি যে বৃহস্পতি অথবা শুক্র যদি কোনোভাবে কানেক্টেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ছাড় পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখবো যে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে কিনা। লগ্নের পরে এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু আর আমরা যদি কোথাও দৃষ্টি নেই। হ্যাঁ, লগ্নের উপর দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাহুর না, রাহুর উপরে কারো কোনো এখানে দৃষ্টি নেই। মানে এখানে কোনো রাহুর দৃষ্টি উপরে, কেতুর দেখছি না, উপরে কারো কোনো দৃষ্টি নেই। কারো দৃষ্টি নেই। স্যার কেতুর উপরে বৃহস্পতি একটা কিন্তু একটা রাহুদেবের একটা নক্ষত্রে বসে আছেন, এই দিকটা দৃষ্টি দেখবেন। আছে স্যার, ওই না, সেটা মঙ্গলের হচ্ছে দৃষ্টি মঙ্গলের, কেতুর পরে নেই। সরি মঙ্গল না, মঙ্গলের দৃষ্টি পায়নি, সেটা হচ্ছে সপ্তম ঘরে। তো এখন এইখানে সরাসরি কোনো দৃষ্টি না থাকার কারণে এবং শুক্রেরও কোনো দৃষ্টি নাই, তো সেই ক্ষেত্রে সে
কালসর্পের ব্যাপারে কোনো ছাড় তো পাচ্ছে না। এখন এই ব্যক্তি আবার মাঙ্গলিক দোষযুক্ত, এই ব্যক্তির মঙ্গল হচ্ছে একটা পাপক না গ্রহ, তাহলে একটা জায়গায় একটু আমরা মিথুন লগ্ন ফাইনাল হয়ে যাই সাপেক্ষে যে মঙ্গল। কালসর্প দোষে সাধারণত কুলিক কালসর্প যোগে ধনভাবে ধন সম্পদ নিয়ে বিপর্যয় থাকে, পারিবারিক অশান্তি থাকে, বিবাহের পরে অশান্তি থাকে, তাদের ভুল ভ্রান্তি থাকে, বংশ নিয়ে কিছুটা আহ, মানে নিষ্প্রভ থাকে, এগুলো আমরা জানি। তাছাড়া ধরেন অর্থ আসে কিন্তু ধরে রাখতে পারে না, হঠাৎ হঠাৎ ঋণী হয়, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হয়। তারপরে ধরেন বিশেষ করে তার ভাষাগুলো তিক্ত হয়, মধুর হয় না, এমনকি ভুলভাল কথাবার্তা বলার কারণে শত্রুতার সৃষ্টি হয়। সেই সঙ্গে সামাজিক সম্পর্ক কারোর সঙ্গে রাখতে চায় না, একা থাকতে চায়, একেবারে মানসিক অস্থিরতা থাকে, অকারণে ভয় পায়, এমনকি কারোর সঙ্গে মিশতে চায় না, মানে একটা উদ্বেগ তৈরি হয়। এটা হচ্ছে কলিকাল সর্পদোষের নিয়ম। তো সেই ক্ষেত্রে এই প্রভাবগুলো তার জি। জীবনে কি এমনকি হঠাৎ সংকটে পড়া, তারপরে গোপন শত্রু তো আমরা বলেছি। তো এই যে আহ জিনিসগুলো, এইগুলো কি আদৌ তার বর্ধিত হবে নাকি কোনো অংশে কমতে পারে? একমাত্র বৃহস্পতি শুক্র শুভ যদি কোনো যোগ তৈরি হয় তাহলে কালসর্পদোষ কমে, এটা আমরা কিন্তু ক্লাসে আমরা শিখিয়েছি আপনাদেরকে। তো সেই অনুযায়ী বৃহস্পতি শুক্রের কোনো শুভ প্রভাব কি এখানে আছে? যদি থেকে থাকে তাহলে কালসর্পদোষ একটু হলেও কমেছে কিনা। যদি কমে তাহলে তার জীবন জীবিকা কোন দিকে ভালো হতে পারে, আদৌ লেখাপড়াটা হবে কিনা, বা ধরেন লেখাপড়া করেছে কিনা যদি করে থাকে, কারণ কেতুর দশায় জন্মগ্রহণ করেছে, কেতুর পরে হচ্ছে শুক্রের দশা, বৃহৎ একটা সময়, তাহলে সেই শুক্রের দশা সে অতিক্রম ধরেন করেছে, করেছে কিনা, আচ্ছা ধরেন করেছে কিনা, বা চলছে শুক্রের দশা। এবার শুক্রের পরে তারপরে আসবে রবির দশা, রবি কিনা সেখানে পাপ, তাহলে উম আর রবির পরে তো আসবে হচ্ছে আপনার চন্দ্রের দশা, চন্দ্র কিনা শনি যুক্ত, বীজ যোগ যুক্ত, তারপরে মঙ্গলের দশা আসবে, মঙ্গল কিনা পাপ। তাহলে কেতুর দশায় জন্মগ্রহণ করেছে, কেতু নৈসর্গিক পাপ প্রথম কথা। দ্বিতীয় শুক্রের পরবর্তী দশা হচ্ছে শুক্র, সেই শুক্রের দশা এখনই চলমান। তাহলে চলমান থাকলে বিদ্যাভাবে নিজ গৃহে বসে আছে, কিন্তু দেবগুরুর সাথে, দেবগুরু আর দৈত্যগুরু একসঙ্গে মিলিত হয়ে গেছে। তো হয়ে সে শুক্রের গৃহে অবস্থান করছে এবং রাহুর নক্ষত্রে বসে। তাহলে এই শুক্রের দশাটা যদি আমরা বলি যে ভালো, শুক্র নিজ গৃহে বসে আছে, তাহলে বৃহস্পতির সপ্তম প্রবৃদ্ধি আর দশমের কর্ম, এই দুটি নিয়ে তো তার চিন্তা থেকেই যায়। তাহলে থেকে যদি যায় তাহলে সেই শুক্রের দশা অতিক্রম করবে কিভাবে? আচ্ছা করলো, ধরেন করলো, সে কর্ম পেলো না, বা লেখাপড়া ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে একটু আধটু করলো, বা নিজে পৈতৃক ব্যবসা বাণিজ্য কিছু করলো, কিন্তু শুক্রের দশার পরবর্তী যে রবির দশা আসবে, রবি তো এখানে পাপ, এক একটা পাপ উপরন্তু সে শনির নক্ষত্রে বসে আছে। তাহলে রবির দশা তো সে ষষ্ঠ ভাব, মানে রোগ ব্যাধি জীর্ণ শীর্ণ বা বহু রকম কষ্ট খেলে সে তার জীবনটাকে দেবে নষ্ট করে। তাহলে রবির দশা যখন নষ্ট করবে, রবির পরে আসবে চন্দ্রের দশা, চন্দ্র কিনা বীজ যুক্ত হয়ে শনি আহ, দ্বারা লগ্নে দৃষ্টি দিয়ে মানে লগ্নের উপর দৃষ্টি দিয়েছে বীর্য। তাহলে এই শনির দশায় তার জীবনকে তো লগ্নের যাবতীয় প্রবৃদ্ধি, যাবতীয় জীবিকা, যাবতীয় যোগ্যতা, যশ মান, ব্যক্তিত্ব, স্বভাব সবই তো নষ্ট করে দেবে। তাহলে নষ্ট করে দিলে আর জীবনে কি থাকলো? তাহলে চন্দ্রের পরে যে আর মঙ্গলের দশা, মঙ্গল সে আর এক পাপগ্রহ এবং সে ষষ্ঠ আয়পতি। তাহলে তার জীবনের কোনো প্রত্যাশা প্রাপ্তি কিছু পূরণ হবে না, উপরন্ত ব্যাধি পীড়া নিয়ে সে ওই বিছানায় পড়ে থেকে হয়তো ব্লাড ক্যান্সার ম্যান্সার হয়ে হয়তো মরে যাবে এরকম। তাহলে এই ব্যক্তির জীবনে কি ভালো কিছু বলার সুযোগ আছে কি নেই? নাকি আমরা, দেখুন কয়টা দশা স্যার, আগে ভেবে এই দেখুন, যে ব্যক্তির 6 দশা পর্যন্ত বিচার করি। তাহলে কেতু 1, 2 শুক্র 2, তারপরে রবি 3, চন্দ্র হচ্ছে 4, চন্দ্রের পরেই তো মঙ্গল 5, মঙ্গলের পরে কি, মঙ্গলের পরে রাহু। তাহলে রাহু কি বলবো, রাহু তো ধনভাবে। তার মানে 6 দশা পর্যন্ত একেবারে চরম বিপর্যয় ছাড়া কোনো ভালো কিছু কিন্তু তার নেই, 6টা দশা। তাহলে 6টা দশায় ভালো কিছু না জি স্যার। থাকলে ইনার জীবনটা তাহলে কি ওই পথে পড়ে শেষ হবে, বা ইনি কি পথ শিশু, বা ধরেন এই পথে জন্ম হয়েছে, বা পথে ঘাটে লাঠিচড় খেয়ে বেড়াচ্ছে, বা ধরেন এর স্বল্পায়ু, না ইনি আদৌ বেঁচে আছে, আয়ু টায়ু বিচার ওদিকে আমাদের যাওয়ার দরকার নেই। মানে আসলে মানুষটি কি, মানুষটি আসলে মানুষ আছে, না এটা স্যার একটা কল্পিত প্ল্যানেট বানিয়ে দিয়েছে? কোনো কল্পিত প্ল্যানেট বানিয়ে দেয়নি, এটা হচ্ছে অরিজিনালি তার প্ল্যানেট। তো এটা বানিয়ে দেওয়া হয়নি, এটা অরিজিনাল প্ল্যানেট। আমি শুধু গ্রহগণ যে আন্দাজে বসিয়ে দিয়ে বানিয়েছি তা কিন্তু বানাই। স্যার,
এই প্রশ্নগুলো আসতে হবে। তো এবার জি হ্যাঁ, এই এবার এই আমরা একটু আসি দেখি আমাদের বিপ্লব কে মন্ডলের কাছ থেকে, যে আমি যে প্রশ্নগুলো করলাম যে এই যে 6টা দশা যদি পাঠ অনুযায়ী আমরা বলতে বলতে যাই, তাহলে কেতুর দশা কি অতিক্রম করেছে, তারপরে শুক্রের দশা, এইভাবে পাঠ অনুযায়ী আপনি যদি সংক্ষেপে একটু বলেন। কেতুর দশা শুক্রের দশা এরপরে তো স্যার হ্যাঁ, রবির কেতুর দশা পরে আছে শুক্র, স্যার। তারপরে রবি, তারপরে চন্দ্র, তারপর মঙ্গল, তারপর হচ্ছে রাহু। স্যার রবি এখানে আহ, এখানে রবি হচ্ছে না, প্রথম কেতুর ষষ্ঠ দশা আগে গৃহে বলে স্যার নেন, বুধের প্রথম সাথে কেতুর রয়েছে। দশা। অষ্টমে কেতু, আসলে ও, লোকটা বেঁচে আছে কিনা, না অষ্টমে কেতুর সময় কোনো দুর্যোগ ঘটেছে কিনা, এটি একটু বলে আসেন আগে। এখানে অষ্টমে কেতু স্যার, এখানে তো অষ্টমে কেতু আবার রাহু দৃষ্ট শনির ঘরে আছে, এবং কেতু আছে স্যার আবার হচ্ছে মঙ্গলের নক্ষত্রে স্যার। সেক্ষেত্রে মঙ্গল তো রিপুপতি, ষষ্ঠপতি এবং এখানে আয়পতি। জি স্যার, ষষ্ঠপতি আধিপতি এবং হচ্ছে কেতু মঙ্গল এদের ভিতরে স্যার হচ্ছে বন্ধু সম্পর্ক। সেক্ষেত্রে স্যার এখানে খুব একটা খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা কম, বরঞ্চ হচ্ছে আহ এখানে অষ্টমে কেতু থাকায় স্যার এ হচ্ছে আরো মানে গুপ্তবিদ্যা অথবা দেখা গেল এই ধরনের যে কোনো হচ্ছে আহ বিদ্যার জন্য তার জন্য আরো ভালো হবে। কিন্তু এখানে হচ্ছে আহ যদি রোগ ব্যাধির কথা চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে তার একটু মানসিক জড়তা, চর্মরোগ এই ধরনের আহ জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে, এরপরে স্যার আসতেছে হচ্ছে শুক্রের দশা। শুক্রের দশায় শুক্র স্যার এখানে হচ্ছে পঞ্চমে রয়েছে এবং হচ্ছে তার নিজ গৃহে আছে বৃহস্পতির সাথে। এখানে বৃহস্পতি আছে লগ্ন সাপেক্ষে পাপ, কিন্তু এই জায়গায় নৈসর্গিক শুভ। এবং এখানে হচ্ছে শুক্র তার হচ্ছে মূল ত্রিকোণ এবং উচ্চস্থ করে না, এখানে তার হচ্ছে মূল ত্রিকোণেই আছে স্যার। এবং হচ্ছে এখানে এটা হচ্ছে কোনো দৃষ্টি পায়নি। সেই ক্ষেত্রে এখানে পঞ্চমে শুক্র এবং বৃহস্পতি থাকায় আহ পঞ্চমে শুক্র বৃহস্পতি থাকায় হ্যাঁ, কি উত্তর এলো তাহলে বিপ্লব বাবু? এখানে স্যার। হ্যাঁ, তাহলে কি জি স্যার, উত্তর পেলাম আমরা দশা অনুযায়ী, ক্রম অনুযায়ী? এই সময় স্যার হচ্ছে নিয়ে আছে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ফিল্ডে অথবা হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে হচ্ছে এনার হচ্ছে আহ, মানে জীবনযাত্রা শুরু করতে পারেন শুক্রের দশার এই টাইমটাতে। তাহলে এনার কি লেখাপড়া হবে, শুক্রের দশায় কি লেখাপড়া হবে না হবে না? জি স্যার, লেখাপড়া তো হবে, কারণ এখানে তো কেতুর দশায় সে 7 বছর অতিক্রম করে হ্যাঁ, তারপরে শুক্রের অতিক্রম 20 করতেছে, বছর। এবং হচ্ছে এই সময় তো সেটা লেখাপড়া হ্যাঁ, অলরেডি শুরু করতেছে স্যার। এবং এর লেখাপড়া এবং শুক্র দশা যেহেতু 20 বছর থাকবে, সেহেতু এর মানে পড়াশোনার লাইনটা ইসের দিকে যেতে পারে, মানে ক্রিয়েটিভ ফিল্ডে যে কোনো কিছুর দিকে যেতে পারে স্যার। এবং আচ্ছা, এখানে শুক্র চলে গেল, শুক্র বাদ দিয়ে এবার শুক্রের পরে রবির ও, দশা। হ্যাঁ, এরপর হচ্ছে স্যার রবির দশা। রবি হচ্ছে ষষ্ঠ গৃহে আছে এবং হচ্ছে পাপ, আহ পাপ এবং শনি নক্ষত্রে বসে আছে, হ্যাঁ, অষ্টম নবম পতি নক্ষত্র। হ্যাঁ, এর লগ্ন সাপেক্ষে পাপ, এবং হচ্ছে শনির নক্ষত্রে বসে আছে, এবং সাথে আছে বুধের সাথে আছে, বুধের নিজ নক্ষত্রে আছে, এবং এখানে আছে মঙ্গল এবং রাহু দৃষ্ট আছে। ঠিক আছে, এবং এরা দুইজনই আছে রবি বুধ দুইজনের সাথে আছে, এদের সম্পর্ক সম থাকায় এই টাইমটাতে এখানে রবির দশা আসছে আবার 6 বছর। এখানে হচ্ছে
হ্যাঁ, রবির দশায় তার কিছু কি একটা কিছু বলেন, এই হয় সময়টাতে দুর্ঘটনা হচ্ছে ঘটবে, বিভিন্ন নাই উনি হয়তো তার বিভিন্ন বাবা মরে শত্রু, যাবে, নাই হয়তো হ্যাঁ হ্যাঁ, এই টাইমটাতে হচ্ছে উনি বিভিন্ন ধরনের হচ্ছে শত্রু এবং হচ্ছে পারিপার্শ্বিক বিভিন্ন চাপের মাধ্যমে থাকতে পারে, এবং হচ্ছে আহ তার হচ্ছে মানে মাতুল গৃহের এখান থেকে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তার পোষ্য ব্যক্তি, কর্মচারী, শ্রমিক এগুলো নিয়েও সে কিছু ভুগতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার পারিপার্শ্বিক যে আছে লোকগুলো আছে এদের মাধ্যমে সমস্যার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, গেল রবি, এবং সংক্ষেপে বলে যান। রবির পরে হচ্ছে আমাদের চন্দ্র। চন্দ্র তো শনি যুক্ত হয়ে বীজ যোগ যুক্ত হয়েছে, তাহলে কি হবে? এখানে চন্দ্র শনি যুক্ত হয়ে বীর্যক তৈরি হয়েছে, এবং আছে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্ট স্যার এখানে। বৃহস্পতির দৃষ্ট না না, থাকলে বৃহস্পতি এখানে দৃষ্ট হচ্ছে হলো তার কি করে? মঙ্গল এই দৃষ্ট টাইমটাতে হলো একটু শুধু, বৃহস্পতি তো দৃষ্ট হয়নি। তো বলেছে। তৃতীয় ঘরে, বৃহস্পতি থেকে তৃতীয় ও ঘরে আছে শনিদেব, তৃতীয় স্যার ঘরে একটু না। ভুল হয়েছে, এটা বৃহস্পতি, এখানে হুম। আছে মঙ্গল দৃষ্টি পেয়েছে স্যার। এখানে মঙ্গল দৃষ্টি হয় এই সময়, তো স্যার হচ্ছে তাদের একটু তার মানসিক ভাবে হচ্ছে সে আনস্টেবল থাকতে পারে, এবং সে যে কোনো হঠকারী ডিসিশন নিতে পারে স্যার এই টাইমটাতে। এরপরে আছে মঙ্গলের দশা। মঙ্গলের দশা হচ্ছে মঙ্গল আছে চতুর্থে, আছে শনি দৃষ্ট হয়ে আছে স্যার এখানে। শনি দৃষ্টি আছে চতুর্থে স্যার এই সময় আছে তার ওনার হচ্ছে জমি জমা এই ধরনের, অথবা যানবাহন, মানে নিজের প্রচেষ্টায় যে কোনো কিছু এই ধরনের কোনো কিছু সে অর্জন করতে পারে। এবং পাশাপাশি এই ওই টাইমটাতে সময় তার তার, মাকেও হারাতে পারে নাকি? জি স্যার, এই সময় তার হচ্ছে তার পরিবারের যে কাউকে বিয়োগ সংক্রান্ত একটা সমস্যা থাকতে পারে স্যার। এরপর আসতেছে স্যার রাহুর দশা। রাহুর দশা, রাহু আছে স্যার দ্বিতীয়। যা কিছু উপার্জন এখানে করেছে কোনো, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, কোনো দৃষ্টি পায়নি, এবং রাহু আছে বুধের নক্ষত্রে। আর এই সময় আছে তার যদি আছে এরপর পুরো মানে এখানে শুক্র এই রবির দশা অথবা চন্দ্রের দশায় এনার লাইফে যে সাকসেস, এখানে তার অর্জিত কিছু সম্পত্তি এখানে ব্যয় হইতে পারে। রাহুর দশার পরে আসছে বৃহস্পতি। পরে বৃহস্পতির দশা এসে বৃহস্পতি পাপ, মানে সে আগে মাত্রা হারাইছে, এবার বাবাত্তাও হারাবে, মানে হারায় জীবনে আর কিছু থাকবে না, এই তো বিষয়টা কিন্তু এরকম, এরকম কিনা? বৃহস্পতি, জি স্যার, এখানে হ্যাঁ, বৃহস্পতি, বিষয়টা জি স্যার, এরকম না? জি স্যার, এরকম হতে পারে। এরপরে স্যার আর শনির শনির দশা। দশা পর্যন্ত বাঁচবে কিনা, ও শনির দশা আর শনির যাওয়ার দশা, দরকার নেই। না, বৃহস্পতি পরে শনির দশা পর্যন্ত জি বাঁচবে কিনা, আমরা তো অষ্টম দশা পর্যন্ত যাবো না, আমরা 6 দশার পরে আর যাবো। তো আমরা রাহুর দশায় শেষ করে দিই, বৃহস্পতির দশায় সে যাবে কি যাবে না তার, সে তো আয়ু বিচার করে আসতে হবে। এবার চয়ন বাবু একটু বলে। স্যার এনার ছোটকালটা মানে বাল্যকালটা কেতুদেব যেহেতু এখানে অষ্টমে বসে আছেন এবং ষষ্ঠ মঙ্গলের নক্ষত্রে বসে আছেন, মঙ্গল এখানে হলো ষষ্ঠপতি, তো তার ছোটবেলাটা একটু রোগগ্রস্ত, রোগ বিয়োগের মধ্যে দিয়ে গেছে, এটা বলা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, বাল্যকালে বাল্যকালটা তার একটু রোগ বিয়োগের মধ্যে দিয়ে গিয়েছে, একটু লড়াই ঝগড়াঝাটি বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ, এটা একটু যদি বলা বলা যাবে যায় না? তাহলে ইনক্লুড করেন। যেহেতু হ্যাঁ, এখানে গেল। এবার বলেন, চয়ন বাবুর কোনো কথা কোনোদিন শুনিনি। চয়ন রায়। প্রণাম হ্যালো। গুরুজি, অন্যান্য শিক্ষকদেরও প্রণাম। তো আজকে আমাদের সম্মুখে যে ছকটি আছে সেই ছকটি হচ্ছে মিথুন লগ্নের। মিথুন লগ্ন সাপেক্ষে রবি মঙ্গল বৃহস্পতি তিনটেই পাপগ্রহ, শুক্র একমাত্র শুভগ্রহ। চন্দ্র যদি কোনো গ্রহ দ্বারা পূজিত না হয় তাহলে চন্দ্র কোনো মন্দ ফল দেয় না। তো সেই ক্ষেত্রে গুরুজি এবং অন্যান্য সহপাঠী যারা আছেন তারা ওনারা প্রথমেই বলেছেন যে দ্বিতীয় ভাবে যেহেতু রাহু বসে আছেন, বা দ্বিতীয় ঘরে, অষ্টম ঘরে কেতু বসে আছেন, দুইটি ঘরেই যেহেতু বিপরীতমুখী ঘরে যেহেতু রাহু কেতু বিদ্যমান আছে, তো সেই ক্ষেত্রে কলিক কাল সর্পদোষ হয়েছে। কলিক কাল সর্পদোষকে যদি এখান থেকে বাঁচার যদি কোনো রাস্তা থাকে, বা এখান থেকে যদি বেরিয়ে আসার কোনো রাস্তা থাকে, তাহলে আমাদের গুরুজি বলেছেন যে বৃহস্পতি এবং শুক্রের কৃপা এখানে বিদ্যমান প্রয়োজন। কিন্তু বৃহস্পতি এবং শুক্রের কৃপা এখানে পাওয়া যাচ্ছে না কেন? বৃহস্পতি হচ্ছে 15তম নক্ষত্রে রয়েছে, 15তম নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, যেটা সাথী নক্ষত্র, যেখানে বৃহস্পতি কৃপা পাওয়াটা একটু দুষ্কর বলে মনে হয়। শুক্র যদিও তার নিজ গ্রহে 16তম নক্ষত্রে বসে আছে, 16তম নক্ষত্র হচ্ছে
বৃহস্পতির নক্ষত্র, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে শুক্র যেহেতু দৈত্যগুরু এবং বৃহস্পতির নক্ষত্র যেহেতু দেবগুরুর কৃপা এখানের মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে এই অংশটাতে পঞ্চম ঘর থেকে ওনার উচ্চশিক্ষার একটু সম্ভাবনা আছে। এবং পঞ্চম ঘর থেকে আমরা যে বিষয়গুলো বিবেচনা করি, যেমন এখানের মধ্যে জ্ঞান, বিদ্যা, সন্তান, বুদ্ধি, প্রেম, সৃজনশীলতা, মাতা পিতার প্রতি শ্রদ্ধা, এই বিষয়গুলো ওই ব্যক্তির কাছে পাওয়া যাবে। এইটুকু যদিও ওনার তাহলে এই অংশ দেখার পূর্বে চতুর্থ ঘর যেখান থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়, তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই জাতকের একটু কষ্ট হতে পারে, যেহেতু মঙ্গল এখানে বিদ্যমান আছেন। তো মঙ্গল কিন্তু আবার এখানে 10তম নক্ষত্র। তো এই নক্ষত্রটা হচ্ছে পূর্বাষাঢ়া বা শুক্রের নক্ষত্র, এখান থেকে উনি একটু সহযোগিতা পাবেন। যদিও মঙ্গল চতুর্থ ঘরে আছেন, চতুর্থ ঘরে কিন্তু উনি পূর্বাষাঢ়া, আহ, তো সরি, এটা কেতু নক্ষত্রে আছেন। কেতু নক্ষত্রে থাকার কারণে ওখানে একটু সমস্যা হবে ওনার। যদি উনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারেন, তাহলে উনি উচ্চশিক্ষা সহ এই অংশগুলোতে উনি সম্পন্ন করতে পারবেন। তো উনার যদি এখান থেকে উন্নতির একটা বিষয় থাকে, তাহলে আমি দেখতেছি পরিশ্রম এবং শিক্ষা ছাড়া এবং গুরু কৃপা ছাড়া উনার এই উন্নতিটা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু শুক্র হচ্ছেন এখানে দত্তগুরু এবং 16তম নক্ষত্র যা রয়েছে সেটা কিন্তু বৃহস্পতির বিশাখা নক্ষত্রে আছেন। একমাত্র উনার যদি দৈত্যগুরুর কৃপা আছে এবং বৃহস্পতির যদি একটু কৃপা থাকে, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে আছেন, তাহলে উনার দ্বারা যেহেতু অন্যান্য দিকে ওনার সবকিছুই, গুরুজি এখানে এই যে বিষয়টা এখানে 6টা যে দশার কথা বললেন, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, কোনো দিকে যেহেতু দশা সংক্রান্ত বিষয়ে ওনারও কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র গুরু কৃপা হলেই উনি এই যাত্রায় বেঁচে যেতে পারেন আর কি। এখন সেটা কালসর্প দোষী হোক বা যত কিছুই হোক, এই অংশটা থেকে আমার কাছে অসংখ্য মনে হয় একটু ধন্যবাদ, ভালো। খুব ভালো তবে শিক্ষা ধনের ক্ষেত্রে নেওয়ার ওনার জন্য। কিছু আমরা কিছু চয়ন জায়গাতে বাবুকে উত্তম। ভেবেছিলাম যে উনি চুপ করে বসে থাকেন, আসলে দেখেন নীরজ স্যার, আপনার শিক্ষার্থীরা কবে কবে জ্যোতিষ হয়ে গেছে। আমি আজকে শুরুতে বললাম যে এখন কিন্তু নামের আগে অ্যাস্ট্রোলজার যোগ করে দিয়ে আমাদের নোটিশ ফোটিশ দেওয়া উচিত, কিন্তু এখন আর জ্যোতিষ শিক্ষার্থী হিসাবে কিন্তু আর নোটিশ দেওয়া চলবে না। এই প্রাথমিক ব্যাচ এবং উচ্চতর ব্যাচ, এটি কিন্তু একটু মাথায় রাখতে হবে স্যার আপনাকে। তো আমরা এবার আসবো একটু রত্নবাহু বলরাম দাস। হরে কৃষ্ণ। তো প্রভু, আপনি একটু বলবেন যে এই কালসর্প দোষ এবং এই মাঙ্গলিক দোষের আদৌ কি কোনো প্রতিকার দেওয়া সম্ভব? 6টা দশা তো গেল একেবারে, মানে 6টা দশার কোনো দশাটাই তো সে ভালো পাচ্ছে না। তাহলে তার বাবা মা কি কোনো প্রতিকার দিয়ে তাকে কোনোভাবে ভালো কিছু করতে পারে কিনা, বা তার দুর্যোগটা একটু কাটাতে পারে কিনা, এরকম ব্যাপারে। স্যার, এখানে দেখলাম যে আহ, মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ কারক গ্রহ এবং সাত গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি, রবি, আর শনি মুখ্য মারক গ্রহ। এখানে একদিকে আহ, একদিকে হচ্ছে কালসর্প দোষ, আর দিকে হচ্ছে মঙ্গলের দোষ। এখন এখন স্যার, আমি একটা একটা করে দেখতেছি যে রবিকেও প্রতিকার দেওয়া যাবে না, যেহেতু উনি শনি নক্ষত্র আছে। আর চন্দ্র 19 নক্ষত্র থেকে তাকেও কেতু নক্ষত্র থেকে তাকেও প্রতিকার দেওয়া যাবে না। এবং মঙ্গলের যোগ সৃষ্টি সৃষ্টি করছে। এবং বুধও তার আহ, বুধ লগ্নপতি হলো কি, লগ্নপতি এবং চতুর্থপতি হলেও কিন্তু উনি ষষ্ঠ ঘরে থাকাতে ওনার ওনার প্রতিকার দেওয়া যাবে না। কিন্তু এখানে যত বৃহস্পতি 16 নক্ষত্রে, সে সেটা কিন্তু সপ্তম পতি, তাও কিন্তু পাপগ্রহ পাপগ্রহ হয়। এবং এখানে শুক্র 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 স্যার 15 নক্ষত্র না স্যার? শুক্র হচ্ছে 16 নাম্বার নক্ষত্রে, 16 মানে শুক্র বিশাখা নক্ষত্র। 15 নক্ষত্র। আচ্ছা, ষোলোতে ষোলোতে বিশাখায়। আচ্ছা, বিশাখ নক্ষত্র। বিশাখ নক্ষত্র শুক্র হচ্ছে আহ বৃহস্পতি নক্ষত্রে। বৃহস্পতি নক্ষত্র হলে আচ্ছা, এখন শনিও কেতু নক্ষত্রে থাকাতে তাও হচ্ছে না, বা থাকে ক্ষতিকর। এখন স্যার আমি চিন্তা করতেছি যে এখানে আমার জ্ঞান মতে যা করতেছি, এখানে শুধু একমাত্র প্রতিকার দিয়ে শুক্রের প্রতিকার দিয়ে যদি শুভ গ্রহ কিন্তু শুভ আরো একটু শুভ করা
যেতে পারে, তার পঞ্চভাব একটু বল বলবৎ হলো। পঞ্চভাব যদি বলবৎ হয়, তার শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা সবকিছু একটু ভালো হবে স্যার। আর আর এদিকে চন্দ্রেরও কিছু প্রতিকার দেওয়া যাবে না, সবকিছু এদিকে একটা একটা করে দেখলাম স্যার। স্যার এই প্রতিকার হ্যাঁ নিয়ে আমি বলেন। একটু কিছু বলবো। বলছি স্যার, এখানে কাল সর্পদোষকে যদি কম করানো যায় তাহলে একটাই উপায় আমি দেখতে পাচ্ছি। এখানে বৃহস্পতি দেব রাহু দেবের নক্ষত্রে বসে আছেন, 15 নম্বর নক্ষত্রে, মানে রাহু বৃহস্পতি যোগ সৃষ্টি হয়েছে এখানে, ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি হয়েছে। তো এখানে রাহু বৃহস্পতিকে যদি এক করে কোনো রত্ন দেওয়া যায়, যেমন হচ্ছে হলো হলুদ গোমেদ বা গোমূত্র, যে গোমেদটা আছে যেটা রাহু এবং বৃহস্পতি মিলে তৈরি, মানে দুটোকে মিলে যেমন রত্ন দেওয়া যায়, তো দুজনে আর কি ঠান্ডা করার জন্য, তো এই রত্নটাকে দিয়ে এই কলসর্প দোষটাকে একটু ঠান্ডা করা যায় না? হ্যাঁ, সুন্দর বলেছেন। স্যার এখানে বৃহস্পতির, হ্যাঁ হ্যাঁ, স্যার, আমি শুনতে সুন্দর পেলাম, কি বলেছেন। বলছেন? আমরা এটা একটা নোট রাখতে স্যার পারি। এখানে আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। তাহলে দেখেন নীরজ স্যার, আপনাদের শিক্ষার্থীরা এমনি- গোমূত্র গোমেদও কিন্তু চেনে, বুঝলেন? এখন বুঝুন। হ্যাঁ স্যার। দেখেন শেষ সময় পেটের থেকে কিভাবে বের করতেছি, দেখেন। হ্যাঁ, রাহু কেতুর দিন স্যার, হ্যাঁ, রাহু বের করে বের করে দিচ্ছে। দিচ্ছে। সুন্দর গোমূত্র কালারের গোমেদ বা দহিখাল গোমেদ। আচ্ছা, যাই হোক, সুন্দর হলো। তারপরে আপনি একটু অ্যাড করলেন, যাই হোক রত্নবাহু বাবু। আর তাহলে ফাইনাল প্রতিকার কি আসলো? আর এখানে আমিও এই এইটা এটা এটা ফাইনাল হচ্ছে স্যার। আমি এই দেখছি যে সপ্তম এবং দশম দশম ভাবের অধিপতি বৃহস্পতিকেও যেটা আমি পরে বলবো, সেটা সেটা পরে বলার কারণে তো উনি তো বলছে। তবে বৃহস্পতির বৃহস্পতির প্রতিকারটা স্যার একটু দেওয়ার খুব প্রয়োজন আছে এখানে, খুব দরকার। আচ্ছা, সুন্দর। আমি মনে করতেছি। ওকে। খুব দরকার এটা। তাহলে এবার হচ্ছে আমাদের ম্যাডামদের মধ্য থেকে একটু ঝুমা রানী চৌধুরী, না? ঝুমা চৌধুরী আর ঝুমুর পাল, আর আছেন আমাদের সোহানা ম্যাডাম। তাহলে ঝুমা রানী চৌধুরী আগে বলুন, তারপরে সোহানা ম্যাডাম বলেন। ঝুমা চৌধুরী বলুন। সোহানা ম্যাডাম তো নেই এখন। স্যার এখানে আপনি যে একটা মিউট আছে, মিউট ক্লাসে আছে। বলছিলেন স্যার, ঝুমা স্যার দিদি এখানে মিউট আপনি একটা আছে। ক্লাস, ঝুমা স্যার ম্যাডাম মিউট করে আপনার। হ্যাঁ, স্যার একটা বলেন। কথা জিজ্ঞেস করতাম স্যার। স্যার আপনি একটা ক্লাসে বলছিলেন যে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র যদি থাকে, আহ, এক ঘরে থাকে, গুরু সেটা চন্ডাল হয়। গুরুচণ্ডাল শুভ দোষ। না, হুম। শুভ না, শুভ না। দোষটা এখানে স্যার আছে। এখানে যদি গুরুচণ্ডাল দোষ থাকে স্যার, এখানে বৃহস্পতি যদি প্রতিকারটা দেওয়া হয়, তাহলে সপ্তম দশম সপ্তম ভাব এবং বাঁচে। আহ, দশম ভাব বাঁচে। দশম ক্ষেত্র বাসে কিন্তু। হুম। হ্যাঁ, দশম ভাবটা হ্যাঁ, বাসে ওটা বুঝতে এখানে। পেরেছি, আপনার ওই কথাই আচ্ছা বুঝতে স্যার, পেরেছি, বা সবাই যদি বুঝতে দশম পেরেছেন ভাব, যে হ্যাঁ বৃহস্পতিকে যদি ওইখানে কোনোভাবে শান্ত হ্যাঁ করে দেওয়া যায় তাহলে সপ্তম দশম ভাব বাঁচে। হ্যাঁ, এটা শান্তভাবে মনে হয় সবাই বুঝতে পেরেছে। সপ্তম দশম ভাব আছে। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এখানে ওই যে সপ্তম ভাব বাসে ঠিক আছে, কিন্তু এখানে যে সপ্তম ভাবে যে শনি এবং চন্দ্র যুক্ত হয়ে যে বীজ যোগ তৈরি করছে, তাতে কিন্তু কিছু সমস্যা হ্যাঁ, হবে না স্যার? হবে। হবে তো বটেই। হ্যাঁ, ওটা আমি হ্যাঁ, আলোচনা করছি পরে। হ্যাঁ, কই কি ম্যাডাম বলবেন? বলছিলেন? ঝুমু চৌধুরী, ঝুমা চৌধুরী। স্যার এইখানে যে বললো যে বৃহস্পতি এবং রাহুর রত্ন, স্যার এখানে শুক্র তো বৃহস্পতির জন্য পাপক গ্রহ, এবং শুক্রের মূল ত্রিকোণস্থ হয় 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত। তাহলে এখানে কি স্যার দেওয়া যায় যায় কিনা রত্ন? সেটা তো বলবেন, আপনি বলবেন।
এটা বুঝতে পারতেছি না দেওয়া যায় আচ্ছা, যাই কিনা। হোক, অনুধাবন করে তাহলে আপনি নোট করেন, নোট করে আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন যে আপনার কি প্রতিকার দেওয়া যায়। যাই হোক, সোহানা ম্যাডাম তো নেই, তাহলে এবার আর কে বলবেন আপনাদের ভিতর থেকে? স্বেচ্ছায় কে বলবেন, বলেন। স্যার একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা কালসর্প দোষের দিন জানছিলাম যে আসলে কালসর্প দোষ থেকে বাঁচাতে পারে কিন্তু শনি এবং রবি এবং চন্দ্র। রবিচন্দ্র উম, বাঁচাতে পারে এখানে তিথিগত এখন স্যার কারণে। সে তো কৃষ্ণপক্ষে, ওই সরি, শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছে তিথিগত কারণে, কিন্তু বৃহস্পতি শুক্র বাঁচাতে পারে, এটা কিন্তু আমরা বলেছি। ও আচ্ছা, জি স্যার, তিথিগত হুম, এখানে ছিল যে তিথিগত তিথিগত ব্যাপারে ব্যাপারটা রবির ছিল। পরে চন্দ্র, যেহেতু সে শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছে, কিন্তু শুক্লপক্ষ থাকলেও তার জীবনটা অন্ধকার, শনি চন্দ্র বীর্যোগ হওয়ার কারণে। এখন স্যার এখানে এখন এখানে বৃহস্পতি শুক্র হচ্ছে স্যার, আম, এরা যেহেতু স্যার বাঁচাতে পারে, কিন্তু দুজন বসে আছে স্যার একই গৃহে। এখন শুক্র আছে স্যার আবার মানে স্বক্ষেত্রী। ওইদিকে বৃহস্পতি সেও আবার নিজে আছে শুক্রের নক্ষত্র নিয়ে। আবার এই না, মিথুন বৃহস্পতি রাহুর নক্ষত্র লগ্নে আমরা নিয়ে দেখতে আছে, পাচ্ছি। শুক্রের নক্ষত্র বললে হবে না, রাহুর নক্ষত্র। ও ছয়, রাহুর নক্ষত্র স্যার, রাহুর নক্ষত্রে 15 নম্বর নক্ষত্র রাহুতে আছে। এখন আবার যেহেতু স্যার ওরা একই ঘরে বসে আছে, এই জন্য আবার ওদের সক্ষেত্রী হয়ে শুক্র অলরেডি শক্তিশালী। এখন বৃহস্পতিকে যদি আর একটা শক্তিশালী করা হয়, তাহলে তো স্যার দুজন মারামারি করতে পারে। এই তখন জন্য আমার একটা লেখাপড়াটা বন্ধ কনফিউশন হয়ে আছে যেতে স্যার পারে। এখানে থাকতে স্যার। এই জন্য আসলে উম, মাথায় ঢুকতেছে না যে কোন তাহলে প্রতিকার দেবো, আমি যে যে প্রতিকারে বলেছি দিয়ে যে আমি যে যদি জীবনে কোনোদিন কোনো শর্ট ক্লাসে দেই, তাহলে সেটার ভিতরে রহস্য লুকিয়ে থাকে। আসলে এটার মধ্যে কি রহস্য আছে? স্যার আছে মনে হচ্ছে 100% আছে স্যার। স্যার এখানে অনেক তাহলে রহস্য সবটা আছে সবাই স্যার, খাতায় লিখেছেন তো? এখানে স্যার অনেক কিছু আছে। এবার আমি একটু কথা বলবো, দেখেন রহস্য হ্যাঁ খাতায় স্যার, কোথায়। লিখে দিন। লিখে ফেলেছি। সবাই খাতায় সবটা করে নিয়েছে? হ্যাঁ, বলুন। স্যার আছে তো, স্যার আছে ওষুধ। তাহলে আমি জি এবার একটু স্যার, বলতে পারি? হ্যাঁ, জি জি স্যার স্যার, করছি স্যার। বলেন। হ্যাঁ বলেন স্যার। তাহলে দেখুন, প্রথম কথা বলবো যে সমস্ত গ্রন্থাদি রচিত হয়েছে লগ্ন সাপেক্ষে, এবং সেই লগ্ন সাপেক্ষে আপনারা যখন বললেন, তো আমি নিজেও কিন্তু দেখতে পাচ্ছি যে 6টা দশা পর্যন্ত তার জীবনে, মানে মনুষ্যত্ব, জ্ঞান গরিমা, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বিবাহ, আহ, বা অর্থ, তারপরে তার যশ, তার মর্যাদা, তার জীবিকা, মানে কোনো কিছুতে তার ভালো নেই। তাহলে শাস্ত্রে যে 8 প্রকার মৃত্যুর কথা বলা হয়, সকল প্রকার তার মধ্যে রয়েছে। এইবার ভগবান শ্রীকৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করছিলেন, সেদিন কারাগারে জন্মগ্রহণ করছিলেন। তো কারাগারে জন্মগ্রহণ করার পরে একটু উলুধ্বনি দেওয়ারও কিন্তু লোক ছিল না। সেদিন কেউ শাঁখ বাজায়নি, কেউ উলুধ্বনি দেয়নি। অর্থাৎ ওই যে আপনারা ইয়ের সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শোনেননি? সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে উম ওই ঠাম্মি শুধু উলু দিল, মানে ওই যে আহ হলো না তো ছেলে, মানে মেয়ে হয়েছে, মানে হ্যাঁ, ওটা কি, জি স্যার, জি স্যার, তুমি আমার মা, গান আছে। আমি তোমার মেয়ে, আহ কি জানো ওই গানটায়, বলুন, বলুন। যে কেউ একটু সেই আতুর ঘরে শাঁখ বাজায়নি, কেউ একটু উলু দেয়নি, শুধু ঠাম্মি একটা উলু দিয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিনও কিন্তু শাঁখ বাজেনি, কোনো উলু দেয়নি। এমনকি কারাগারে জন্মগ্রহণ করার পরে আপনারা জানেন, সেই দুর্যোগ ঝড় বৃষ্টির মধ্য দিয়ে যমুনা পর্যন্ত শুকিয়ে গেছে, সেখানে বাসুদেব উনি ঝাঁকায় করে বা ডালায় করে বা ঝুড়িতে করে সেই কৃষ্ণকে মাথায় করে নিয়ে গেছেন। আর যমুনা শুকিয়ে যায়নি, অনন্তনাগ পিঠ ভাসিয়ে দিয়ে উনাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে নিয়ে বাঁচিয়ে রেখেছে। অথচ ভগবান রামচন্দ্র যেদিন জন্মগ্রহণ করেছে, সেদিন কিন্তু রাজ্যে একটা সাড়ম্বরে বিশাল, আরে বাপরে, ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছে অযোধ্যা নগরী। অযোধ্যা নগরী বলতে পুরো সেই অবিভক্ত ভারতের মধ্যে কিন্তু একটা সাড়া পেয়ে গেছে। তখন তো আর এত মাইক, সোশ্যাল মিডিয়া বা এত ক্যামেরা ম্যামেরা ছিল না, তারপরেও মানুষ জেনে গেছে। তো ধরেন লগ্ন হচ্ছে জন্ম সময়, সময়টা এই শিশুটি জন্মগ্রহণ করেছে সিজারে, হাসপাতালে। তাহলে সিজার হয়েছে হাসপাতালে করেছে, এমন হতে পারে যে ওই ডাক্তারের সময় অনুযায়ী করেছে, উনার ভাগ্য ওর উপরে কাজ করেনি, বা দেখা যাচ্ছে ওই হাসপাতালের টাইমের সাথে মেলেনি, বা তার
হয়তো মায়ের সেই গর্ভবতী মা তার ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারেনি, একটু সহ্য করার চেষ্টা করেনি, যেহেতু আহ এমনি দেখা যাচ্ছে তার জন্মগ্রহণ করিয়ে দিয়েছে। এখানে কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু ফরমাদি থাকে লগ্নের উপরে, সিজারিয়ান বাচ্চাদের ক্ষেত্রে থাকে। যদিও আমরা শিশু সূর্যের আলো পাওয়া পর্যন্ত বা জগতের আলো পাইলেই আমরা জন্মগ্রহণের সময়টা বলি। তো একই সঙ্গে আমি কেসিপাল বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বলেছে যে আপনারা শুধু লগ্ন নয় রাশিকে গুরুত্ব বেশি দেবে। তাহলে রাশিকে যদি গুরুত্ব দেই, লগ্ন সাপেক্ষে কোনো কিছু ভালো নেই, আপনাদের সাথে আমি একমত আছি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আপনাদের শিক্ষাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা শুধু আমার কাছ থেকে শেখেননি, অনেক জায়গা থেকে শিখেছেন, এবং সেই শিক্ষাকে অবশ্যই অবশ্যই আমি সেটি স্বীকার করে নিলাম মনের থেকে, যে আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। কিন্তু আমি যেটি বারবার বলি যে হুম, রাশিকে একটু গুরুত্ব দিতে। তাহলে এই শিশুটি যখন আমার কাছে আহ ভাগ্য বিচার করতে যখন আসে, তখন কিন্তু আমি দেখি, আমি বললাম, প্রথম কথা বললাম যে এ জন্মগ্রহণ করে অন্তত অনেকে দেখা যায় যে ওই আহ, জন্মগ্রহণ করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা রিক্সা পর্যন্ত জোটে না, ওই আড়কুলা করে গরমে খা খা রোদ্রে, যদিও এই সময় গরম না, শীতকাল কোন কাল তা জানি না, মনে নেই এখন। তো ধরেন একে অন্তত পক্ষে ওই যানবাহনের অভাব হয়নি, সে বাহনে চড়ে বাড়ি যাওয়ার কথা, এইরকম সন্তান আপনার। বললাম যে এ কোনো চিকিৎসালয়ে জন্মগ্রহণ করেছে, এবং অবশ্যই বাবা ধনী মানুষ ছিল, যানবাহনে করেই নিশ্চয়ই বাড়ি গেছে। তা বললো হ্যাঁ, যানবাহনে করে বাড়ি গেছে। আমি বললাম এ জন্মের পরে আমূল পরিবর্তন ঘটেছে আপনার। আমি দেখিনি, একেও দেখিনি, এর বাবা মাকেও দেখিনি, এ কিন্তু অনলাইন পরামর্শের ছক। তো বলল, স্বীকার করলো যে হ্যাঁ করেছে। আমি বললাম যে এ এ আপনার দ্বিতীয় সন্তান হবে, প্রথম সন্তান নয়, দ্বিতীয় সন্তান হবে। তাও মেনে নিল। এইবার উনি এত স্ত্রী ফাঁকা, উনি বললো তাহলে প্রথম সন্তান কি হবে? আমি বললাম এই সন্তান তো ছেলে দিলেন, এর বিপরীতটাই হওয়ার কথা। এটা খাটবে কিনা জানি না, এই অল্প সময়ের মধ্যে